যে বাংলাদেশ কি একটি ঝুলন্ত সংসদের ঝুঁকিতে? আসলে এবারের যেই চিত্রটা কেউ বুঝতে পারছে না। প্রায় বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে প্রায় 49% ভোটার তারা এখনো সিদ্ধান্ত নেয়নি, তারা কোন দিকে ভোট দেবে বুঝতে পারছে না। ট্রেনটাকে সেটা জামাতও জানে না, বিএনপিও জানে না, অন্যান্য রাজনৈতিক দলও জানে না। কারণ যে কোনো সময় ট্রেন ঘুরে যেতে পারে। যে রাজনৈতিক বাস্তবতা পরিস্থিতি, তাতে সেই আগের হিসাব অনুযায়ী, অর্থাৎ একটা আওয়ামী লীগের বলয় আর একটা হচ্ছে বিএনপির বলয়। বিএনপির বলয়তে জামাত সহ অনেক রাজনৈতিক দল, আওয়ামী লীগের বলয়ে আওয়ামী লীগ সহ অনেকগুলো রাজনৈতিক দল। তখন চিত্রটা পরিষ্কার ছিল যে তখন 30-40% ভোটার নিউট্রাল, তারা যেদিকে হেলতো সেদিকেই মানে যাইতো। তার কারণে অনেক সময় নীতির বাইরেও অনেক রকম জোট হয়েছে, যেটা এখন বিএনপি বুঝতে পারছে যে জামাতকে জোটে নিয়ে খুব একটা ভালো হয়নি। কারণ আজকে তাদের যে কথা বলতে হচ্ছে, অতীতে কিন্তু তারা সে কথা বলেনি। অর্থাৎ স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সংবিধান এগুলো নিয়ে জামাত যেভাবে সোচ্চার, এইরকম একটা শক্তিকে বিএনপি আসলে ধারণ করা সম্ভব না। যেই কারণে আজকে বিএনপির পক্ষ থেকে যেই কথাগুলো বলা হচ্ছে একেবারে সরাসরি জামাতের বিরুদ্ধে। তো আজকে সত্যিকার যেই পার্থক্য সেটা হচ্ছে বিএনপির সাথে আর জামাতের দুই শক্তির লড়াই হবে। তো আগামীতে এই দুই শক্তির লড়াইয়ে ভোটাররা কোন দিকে যাবে, হিসাব নিকাশ কি, তার লড়াই কিন্তু চলছে। তার একটা অস্থিরতা একটা চলতেছে যে 49% ভোটার কোন দিকে টার্ন করবে তার উপর নির্ভর করছে। এর মধ্যে আরো কিছু ছোট ছোট শক্তি আছে, যে এনসিপিকে ঘিরে একটা শক্তি, জাতীয় পার্টিকে ঘিরে একটা শক্তি। ফলে পুরো এবার যেই নির্বাচনটা, এর আগের প্রচলিত সমস্ত নির্বাচনের একটা বাইরে নতুন একটা প্রেক্ষাপট, যেখানে যেহেতু আওয়ামী লীগ নাই, এই নির্বাচন আওয়ামী লীগ না থাকলেও তাদের প্রায় 30-35% ভোটার আছে। সেই ভোটাররা নিষ্ক্রিয় থাকবে নাকি সক্রিয় থাকবে? নিষ্ক্রিয় থাকলে এক হিসাব, আর সক্রিয় হলে তারা কোন দিকে টার্ন করবে? তারা কি বিএনপির দিকে টার্ন করবে নাকি জামাতের দিকে টার্ন করবে? সাধারণ ভোটার, সবচেয়ে বড় কথা হলো সাধারণ ভোটাররা কোন দিকে যাবে? তো এই সব মিলায় যদি পরিস্থিতি এমন হয় যে খুব কাছাকাছি আসন, মানে মনে করেন বিএনপি 160-70টা পাইলো আর জামাত পাইলো 120-30টা, তাহলেও কিন্তু একটা শক্তিশালী বিরোধী দল, এই বিরোধী দল কিন্তু তার ধাক্কা সামলানো মুশকিল। এটা যদি উল্টা দিকে তাই হয়, আবার জামাতও হয়, তাহলে বিএনপি যদি এরকম 20-30-25টা আসন নিয়ে যদি সংসদে থাকে, তাহলেও এটা মুশকিল হবে। কারণ আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিটা ওইভাবে এখনো গড়ে ওঠেনি যে এক পক্ষ আরেক পক্ষকে ছাড় দেবে। অব্যাহত বিরোধিতার পরিণাম ইতিপূর্বে দেখা গেছে যে লম্বা সময় ধরে অচল অবস্থা। যখন বিএনপি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসন, তখন আওয়ামী লীগের কর্মকাণ্ডে পার্লামেন্টে অচল অবস্থা। আবার যখন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে, তখন বিএনপির কর্মকাণ্ডে পার্লামেন্টে অচল অবস্থা। সামনে কি তেমনটা হতে যাচ্ছে? অথবা আমরা যদি চিন্তা করি যে লড়াইটা আরো ক্লোজ হয়ে গেল, একেবারে কোনো রকমে বিএনপি 52-53-60 আসন নিয়ে সংসদে গেল এবং সংখ্যাগরিষ্ঠ আসনে গেল এবং সরকার গঠন করল, এবং জামাত যদি বড় ধরনের একটা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তাহলেও কিন্তু এক ধরনের পার্লামেন্ট ঝুলন্ত অবস্থায় দাঁড়াবে। অথবা এমন হইতে পারে যে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পাইল না, অন্য অন্য দলকে নিয়ে তখন হয় সরকার গঠন করলো বিএনপি অথবা জামাত, তখনও কিন্তু এটা ঝুলন্ত পার্লামেন্ট হবে। আমার বিবেচনায় যে কোনো পরিস্থিতিতে যদি ঝুলন্ত পার্লামেন্ট হয়, অথবা যে দল ক্ষমতায় আসবে সেটা যদি শক্তিশালী সংখ্যাগরিষ্ঠ না থাকে, তাহলে কিন্তু সংকটটা তৈরি হবে। সংকটটা দুই ধরনের। যারা বেশি আসন পাবে তাদের এক ধরনের স্বৈরতান্ত্রিক মনোভাব হইতে পারে, আবার যারা কাছাকাছি আসনে চলে আসলো, মানে খুব কম সংখ্যায় তারা অল্প কিছু আসনের কারণে আর ক্ষমতায় যেতে পারলো না, সরকার গঠন করতে পারলো না, তখন তাদের যে অসহিষ্ণু আচরণ হবে, তার দ্বারাও কিন্তু পার্লামেন্টে অচল অবস্থা তৈরি হতে পারে, সরকার একটা বিপদের মুখে পড়তে পারে। সুতরাং শক্তিশালী পার্লামেন্ট হইতে গেলে একটা দলের ভালো মেজরিটি লাগবে, 170-80,
সেটা কি বিএনপি পারবে নাকি জামাত পারবে, সেটা নিশ্চিত না, এবং সেটা হওয়া দরকার। সেটা না হইলে আবার ওই যে দুইটা ঝুঁকি আছে, একটা হলো ফ্যাসিজমের ঝুঁকি, আর একটা হলো গণতন্ত্রের চর্চার ঝুঁকি। এখন মূল কথা হলো যে সামনে যে রাজনৈতিক দলগুলো, তারা বৈরিতার বদলে আরও যে সংস্কার কর্মসূচি আছে, দেশের নতুন নতুন পলিসি ইমপ্লিমেন্ট করার ব্যাপার আছে, প্রশাসন, বিচার বিভাগ, এই বিষয়গুলোকে শক্তিশালী করা, পুলিশকে শক্তিশালী করা, এইগুলির ব্যাপারে পার্লামেন্টে আলাপ আলোচনা করে তারা অভিন্ন নীতি পারবে কিনা, সেটা এখন দেখার বিষয়।